প্রথমে আমি বিএসপিএস-কে ধন্যবাদ জানাই আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য এবং আমার জন্য একটা সৌভাগ্যের ব্যাপার যে স্বনামধন্য ব্যক্তিদের সঙ্গে আমি একই প্যানেলে আছি। তো আমার পূর্ববর্তী বক্তারা অনেক সুন্দর কথা বলেছেন, প্রাসঙ্গিক কথা বলেছেন, বা সব কথা বলে ফেলেছেন। তো আমি যে কয়েকটা পয়েন্ট আমি নিয়ে আসছিলাম সেগুলো মনে হয় আর বলা দরকার নেই। তারপরেও আমাকে জিজ্ঞেস করা হয়েছে কোভিড-19, নিউ নর্মাল এবং ডিজিটাল ট্রান্সফরমেশন কিভাবে আসতে পারে। তার আগে আমাকে যদি একটু সুযোগটা দেন, আমি একটু পিছনে যেতে চাই, কারণ আমার নিজের এক্সপিরিয়েন্সের কথা বলি। এটা অনেক লম্বা এক্সপিরিয়েন্স, কিন্তু আমি শর্ট টাইমে বলবো যে আমার সৌভাগ্য হয়েছিল, কাজী মাহমুদ সাত্তার সাহেব জানেন, তখন আমরা একসাথে ANZ গ্রিনলেস ব্যাংকে ছিলাম যখন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক অ্যানাউন্স দেয়ার merger or acquisition of ANZ গ্রিনলেস ব্যাংক ব্রাঞ্চেস from Dubai to Bangladesh। এই পুরো পিসটা ওরা কিনে নিয়েছিল। তো তখন যারা গ্রিনলেস ব্যাংকে ছিল তারা তো ছিল লার্জার ব্যাংক আর ওয়েল এস্টাবলিশ সাকসেসফুল ব্যাংক ছিল। এই জন্য ওরা এসছে। একটু আগে কথা হয়েছিল, সাত্তার সাহেব বলল যে কেন আমি একটা ব্যাংক নেব। তো কেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এসেছিল? বিকজ ANZ ব্যাংক হ্যাড সিনার্জিস, ANZ ব্যাংক হ্যাড বিগ প্রেজেন্স, বিগ কাস্টমার প্রোফাইল, গুড প্রফিটেবিলিটি অ্যান্ড গুড হিউম্যান রিসোর্সেস ছিল, এই জন্য এসেছিল। তো তখন আবার একটা অফার দিল, কিছু সিনিয়র লোকজন চলে গেল। They had an offer, they got a very good package and they left, and mashallah they did very well in other whatever professions they went into, because they're all very high quality professionals. তো যারা রয়ে গেছেন তারাও ভালো করেছে। তো আমার সৌভাগ্য হয়েছিল মিস্টার মোহাম্মদ রুমিয়া আলীর নেতৃত্বে টু বি দি হেড অফ ইন্টিগ্রেশন অ্যান্ড মার্জার। তো অ্যালং উইথ বস্টন কনসাল্টিং গ্রুপ এবং ইন্টিগ্রেশন অফিস যেটা দুবাইতে ছিল, আমরা কাজ শুরু করলাম। এবং আমার মনে আছে আমরা প্রয়াত ব্যারিস্টার রফিকুল হকের চেম্বারে যেতাম, সুপ্রিম কোর্টে, বাসায়, এবং নজরুল হুদা সাহেব তখন ডেপুটি গভর্নর ছিলেন, ওনার কাছে আমরা রেগুলার যেতাম, কারণ কোনো রেগুলেশন ছিল না। এই যে সাত্তার সাহেব ইস্টার্ন ব্যাংকে ছিলেন, এটা BCCI তে ইস্টার্ন ব্যাংকের রূপান্তর হলো, এটা গভর্নমেন্ট একটা স্পেশাল অর্ডার করেছিল, সেই অর্ডার মোতাবেক সে ব্যাংকটা প্রতিষ্ঠিত হয়েছিল। তো এখন এই ব্যাংকটা আমরা কিভাবে আমরা এগুলো করি? তো আমরা একটা স্পেশাল একটা মার্জার প্রসেস শুরু করি, which was vetted by Standard Chartered Bank Head Office and also vetted by Bangladesh Bank। এটা আমরা কনসালটেশনের মাধ্যমে করেছি। পরবর্তীতে I must say নজরুল হুদা সাহেব is a wonderful, one of the best central banker আমার এক্সপিরিয়েন্সে, উনি আমাদের গাইড করে ওই প্রসেসটা উনি প্রুফ করেন, এবং আমার সৌভাগ্য হয়েছিল সেটা লিড করার জন্য। এবং সেখানে আমাদের অনেকগুলো ব্যাপার ছিল। একটা ছিল হাউ ডু ইউ মাইগ্রেট ক্যাপিটাল, সেই ক্যাপিটালটা মাইগ্রেট করতে হয়েছিল। ব্যালেন্স শিট, যে প্রপার্টি ছিল গ্রিনলেস ব্যাংকের, হাউ ডু ইউ মাইগ্রেট ইট টু দ্য ব্যালেন্স শিট অফ স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, কিন্তু খুব ডিফিকাল্ট সিচুয়েশন ছিল। তারপরে দেন হিউম্যান রিসোর্সের সঙ্গে বসতে হলো, কে থাকবে কে থাকবে না সেটা নিয়ে একটা ওয়াজ ভেরি ট্রমাটিক পার্ট, টেলিং পিপল টু লিভ। দি আদার পার্ট ওয়াজ টেকনোলজি ট্রান্সফরমেশন। আর তার আগে আমার এলং উইথ সেলিম হোসেন, who is now the CEO of BRAC Bank, আমার সৌভাগ্য হয়েছিল ট্রান্সফরমেশন করা। এবং ANZ এর ওয়ান অফ দ্য বেস্ট টেকনোলজি প্ল্যাটফর্ম ছিল। যে টেকনোলজির কথা যখন বলছে, তো আমি টেকনোলজি, ওখানে আমরা খুব চমৎকার একটা টেকনোলজি প্ল্যাটফর্ম নিয়ে এসেছিলাম, যেটা আমি মনে করি আজকেও ওটা যদি চালু থাকতো ভালো। তো আমাদের কাজ ছিল টু ডাউনগ্রেড। তো এই প্রথমবার আফটার ডুইং 3 আপওয়ার্ড আপস্কেল দি ডিজিটাল প্ল্যাটফর্মস, ব্যাংকিং প্ল্যাটফর্ম, আমাকে করতে হয়েছিল, লিড করতে হয়েছিল টু ডাউনগ্রেড ইট, and which was very difficult, but that also happened successfully. So আজকে you can see Standard Chartered Bank, to cut the story short, how successful they have become in every possible way. It is the largest foreign bank in Bangladesh, and it makes, I think, one of the most profits এই দেশের মধ্যে, ইসলামী ব্যাংকের সাথে কমে obviously. So they are at the top. Similarly, Bank Asia, which was born in the same year as Mutual Trust Bank in 1999, আজকে সেই Mutual Trust Bank এর double। কেন? Because of acquisition and mergers. When Bank of Nova Scotia চলে গেল, Society General চলে গেল, মুসলিম কমার্শিয়াল ব্যাংক চলে গেল, ওরা ওই ব্যবসাগুলো নিয়ে আজকে এটা become a very strong successful bank. তো having said that, তো this was a great experience। এবং আরেকটা যেটা আমি একটু বলার আগে একটু বলি, যে মেলডাউনের কথা বলেছেন সাত্তার সাহেব। সো মেলডাউনের সময় I was watching this scenario very deeply তখন। তো মালয়েশিয়াতে কি হলো, ফ্রম কতগুলো 70-80টা ব্যাংক ছিল, সেখান থেকে হয়ে গেল 27টি ব্যাংক, তার মধ্যে 19টা ফরেন আর 8টা মাত্র মালয়েশিয়ান ওন ব্যাংক আজকে ওখানে আছে, 18টা ইসলামী ব্যাংক সেপারেটলি হয়েছে। থাইল্যান্ডও এরকম অনেক ব্যাংক ছিল, ওখানে হয়ে গেছে 30টা লাইসেন্স ব্যাংক। শ্রীলঙ্কাতে ইনক্লুডিং ফরেন ব্যাংকস প্রায় 10টা মতো হবে, 24টা শ্রীলঙ্কাতে ব্যাংকস আছে সব মিলে, এবং ফিলিপাইন্সে আছে 43 ব্যাংকস। তো সেই তুলনায় বাংলাদেশে হাউ ক্যান ইউ জাস্টিফাই 61 ব্যাংকস? আমি মনে করি বাংলাদেশ একটা প্রাচুর্যের দেশ, এখানে সবকিছু অনেক বেশি,
বেশি স্টিল মিল, বেশি সিমেন্ট ফ্যাক্টরি, সবকিছু বেশি 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 বেশি। তো আমরা যদি এগুলোর স্কেলে না আনতে পারি তাহলে তো এফিসিয়েন্সি, প্রফিটেবিলিটি, ডেপথ আসবে না। When we look at the Asian 500 banks, বাংলাদেশে কয়টা ব্যাংক মানে ফিগার করে? Very few banks. But if we had, let's say 20 banks, then all those 20 banks আমার মতে ফিগার করতো, because their balance sheet size would be higher. And why they would like to do আপনার এই কি বলে merger? Because obviously to get the depth, to have cost of technology, আবার সেটাই ফিরে আসছি, scale of cost of technology. Technology is very expensive to acquire and to maintain and to modify and to upscale all the time. আর একটা জিনিস যেটা সবচেয়ে বেশি দরকার ব্যাংকিং এ, ইটস ক্যাপিটাল। অ্যাজ দ্য কান্ট্রিজ ব্যালেন্স শিট গ্রোজ, দ্য বাজেট গ্রোজ এভরি ইয়ার, এত বড় হয়ে যাচ্ছে আমাদের দেশ মাশাআল্লাহ, আদারওয়াইজ আমাদের গ্রোথ এত ভালো, তো ব্যাংকস গুলো তো অটোমেটিক উইল রাইড অন দি সাকসেস অফ দ্য ইকোনমি অ্যান্ড গো ফরওয়ার্ড। তো তাদের ব্যালেন্স শিট গুলো বড় হচ্ছে, কিন্তু ব্যালেন্স শিট বড় হলে, লোন বেশি দিলে, ক্যাপিটাল না বাড়ালে সেই ব্যাংকই চলবে? নো, বাজেল 3 তে ওরা পাসই করবে না। তো আরেকটা যেটা আমার এক্সপিরিয়েন্স হয়েছিল মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে, অ্যাকুইজিশন অফ ফ্রেশ 10% শেয়ার বাই নর ফান্ড। তো নর ফান্ড এসছে, দেখেছিল যে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের কর্পোরেট গভর্নেন্স ভালো, ডিউ ডিলিজেন্স খুব শক্ত হয়েছিল, খুব কঠিন ডিউ ডিলিজেন্স, আমার লাইফের সবচেয়ে স্ট্রিক্টেস্ট। ওরা দেখাতে দে অ্যাকোয়ার্ড 10% শেয়ার। সো দিস ওয়াজ নট এ ফুল মার্জার অর অ্যাকুইজিশন, বাট দে হ্যাড এ 10% অ্যান্ড নাও দে সিট অন দ্য বোর্ড। অ্যান্ড মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ডিরেক্টর লেড বাই দ্য ফাউন্ডিং চেয়ারম্যান মিস্টার সঈদ মনজুর ইলাহি, ওনারা ওয়েলকাম করেছেন, তো আজকে ওরা বোর্ডে আছে। So I wanted to give this background in the back. And governance, I always agree, there is very extremely poor governance, except for a few banks like BRAC Bank and Mutual Trust Bank. Most banks, you have a chairman for life. 20 বছর হয়ে গেছে, 21 বছর হয়ে গেছে, একই চেয়ারম্যান ওই পজিশনে আছেন। উইথ ডিউ রেসপেক্ট টু দেয়ার ক্যাপাবিলিটিস, অফ কোর্স, আই এম নট টেকিং দ্যাট অ্যাওয়ে, ওনারা স্বনামধন্য বিজনেস লিডার্স অফ দ্য কান্ট্রি, মাই রেসপেক্ট টু দেম আদারওয়াইজ। টেকনোলজি, এখন প্রত্যেকটা ব্যাংক, 61 ব্যাংক, দে হ্যাভ টু হ্যাভ 61 মেইন স্ট্রিম প্ল্যাটফর্মস, অল আর এক্সপেন্সিভ, এবং এগুলোর সঙ্গে অ্যাড-অনস, কার্ড প্ল্যাটফর্ম, ট্রেড ফাইন্যান্স প্ল্যাটফর্ম, আপনার প্রত্যেকটা প্ল্যাটফর্ম, এমআইএস প্ল্যাটফর্ম, অল আর এক্সপেন্সিভ। তো এগুলো এবং প্রোডাক্টসগুলো, এতগুলো যে রিটেল প্রোডাক্টস আছে, কার্ডস প্রোডাক্টস এটসেট্রা, এগুলো মেনটেন করা ইজ এ ভেরি এক্সপেন্সিভ থিং। এবং তা সত্ত্বেও সবাই ইন্টারনেট ব্যাংকিং, এসএমএস ব্যাংকিং, ব্যাংকগুলো প্রায় সব ব্যাংক ইন্ট্রোডিউস করেছে। বাট আই স ওয়ান থিং দ্যাট, let's say Mutual Trust Bank had 1 million customers and internet banking ছিল কিন্তু 30,000 ইন্টারনেট ব্যাংকিং কাস্টমার ছিল। ডেবিট কার্ড ছিল মাত্র 3 লাখ লোকের, বাকি 7 লাখ লোক কোনো ডেবিট কার্ডই নেয়নি, আর ক্রেডিট কার্ড ছিল মাত্র 5, 6, 7,000 লোক কয়েক বছর আগে। তো এখন there also has to be awareness by people to be able to use the computer to be feel safe, আচ্ছা আমার সিকিউর নাকি, আমি ফোনে গেলে আমি কি সিকিউর নাকি, কম্পিউটারে কেউ চুরি করবে নাকি, এটা এই যে এত কিছু হচ্ছে এখন দেখছি, গত কয়েকদিন ধরে খুব হোয়াটসঅ্যাপ সবাই হ্যাকিং হচ্ছে, তো এটার একটা ব্যাপার আছে, মানুষ কেন আসবে? সো পিপল হ্যাভ টু ফিল কমফোর্টেবল টু অ্যাডপ্ট টেকনোলজি। এখন দ্য নিউ নর্মাল, COVID-19 হ্যাজ পুশড পিপল টু ইউজ টেকনোলজি, যে না, আমি টেকনোলজি ইউজ না করলে হচ্ছে না, আমি ব্যাংকে যেতে পারছি না, সো আই মাস্ট মেক দোজ ট্রান্সফার্স থ্রু দ্য টেকনোলজিক্যাল প্ল্যাটফর্ম। আমার ব্যাংক তো দিয়েছিল, আমি নিইনি। অনেকে আমাকে জিজ্ঞেস করলে, একটু হেল্প করতো, তুই একটু ফোন করতো তো তোর আগের ব্যাংকে, আমাকে একটু ইন্টারনেট ব্যাংকিং করে দিত। তো এরকম আমি অনেককে সাহায্য করেছি টু সেট আপ ইন্টারনেট ব্যাংকিং। তো এখন আমরা ফোন থেকে টেলিফোন বিল দিতে পারি, অ্যান্ড অ্যালং উইথ বিকাশ উই ক্যান হ্যাভ ফ্যান্টাস্টিক অটোমেশন, ইউজ অফ টেকনোলজি ইন দি পোস্ট কোভিড সিচুয়েশন, ইন দ্য নর্মাল। সো এখন যেটা আমাদের করতে হবে গোয়িং ফরওয়ার্ড, ইনস্টেড অফ হ্যাভিং এ ব্রিক অ্যান্ড মর্টার ব্যাংক, যেটা বলে ব্রাঞ্চেস ব্রাঞ্চেস ব্রাঞ্চেস, কমিয়ে দিতে হবে। আমার খুব ভালো লাগছে যে এক সময় যখন আমি চেয়ারম্যান ছিলাম এবিবির, আমরা একটা প্রপোজাল দিয়েছিলাম গভর্নর সাহেবকে, ওনাকে বলেছিলাম যে একটু সাব ব্রাঞ্চ এলাও করেন, বুথ এলাও করেন। উনি এলাও করেছেন, যার জন্য এখন ব্যাংকসগুলো দেখবেন যে অত রকম আর ব্রাঞ্চ করছেন, কারণ একটা ব্রাঞ্চ করতে 1 কোটি টাকা লাগে, একটা কম্পিউটার লাগে, ডিজাস্টার রিকভারি লাগে, সার্টেন নাম্বার অফ পিপল লাগে, তারপরে অডিট লাগে, অনেক কিছু লাগে। তখন সাব ব্রাঞ্চ হলে অনেক সুবিধা হয়ে যায়, বিকজ আবার ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের ব্যাপার আছে। আমাদের দেশের কত পার্সেন্ট আসান সাহেব বলতে পারবেন, 50% লোকও প্রপারলি ব্যাংকড না। তো আমাদের ব্যাংকিং আরও বাড়াতে হবে, গ্রামে গঞ্জে যেতে হবে থ্রু এজেন্ট ব্যাংকিং, এবং এটা প্রচার করার জন্য একমাত্র আমি যা দেখছি সেটা হলো ইট ইজ ইউজ অফ টেকনোলজি। এখন আমাদের ছেলেমেয়েরা ইয়াং, পড়াশোনা করছে, এখন সবার হাতে স্মার্টফোন আছে, স্মার্টফোন দেশে তৈরি হচ্ছে, সংস্থায় পাবে, স্মার্টফোনের মাধ্যমে দে ক্যান অ্যাক্সেস দিস টেকনোলজিক্যাল প্ল্যাটফর্মস। তো এখন আমি মনে করি দ্যাট অল দি ব্যাংকস শুড
refine the technological platforms and offer it to customers, awareness করা উচিত, এনকারেজ করা উচিত, এবং তাদের বলা উচিত যেমন বিকাশ বলে যে একটা আপনি ইউজ করলে 5 টাকা ফেরত পাবেন, 20 টাকা ফেরত পাবেন, তো আপনি আমাদেরও টেকনোলজি ব্যবহার করলে, ফোন ব্যাংকিং ইউজ করলে আপনি এত টাকা ফেরত পাবেন। এটা কিন্তু কোনো ব্যাংক এখনো করেনি। তো এই একটা সাজেশন আমি এখানে রাখলাম যে ব্যাংকস ক্যান ডু দিস, that for using this they will get benefit, and other benefits banks can also think about it, কারণ এত ক্রেডিট কার্ড, এত ডেবিট কার্ড হয়ে গেছে, আর এত রকমের প্রোডাক্টস হয়ে গেছে, দ্যাট এগুলো আর আস্তে আস্তে অটোমেট করতে হবে। যেমন আমরা জানি অস্ট্রেলিয়াতে ইউ ক্যান গেট এ হোম লোন উইথিন 24 আওয়ার্স, কারণ আপনার ওখানে ক্রেডিট ব্যুরো আছে, আপনার একটা ক্রেডিট রেটিং আছে। সো ক্রেডিট রেটিং এর মাধ্যমে আপনি অ্যাপ্লাই করলে অটোমেটিক মেশিন থেকে পেয়ে যান। আমাদের এখানে হোম লোন পেতে গেলে কতদিন লাগে, একটা কার লোন পেতে গেলে কতদিন লাগে। সো নট অনলি গেটিং দ্য সার্ভিস, অলসো দ্য প্রসেস অফ ক্রেডিট অ্যাপ্রুভাল অফ স্মল লোনস শুড বি অটোমেটেড, আমি মনে করি। But for that we need a personal credit bureau, কারণ আমাদের কোনো ক্রেডিট রেটিং নেই। সব দেশে কিন্তু একটা ক্রেডিট রেটিং আছে, আমাদের দেশ কোনো ক্রেডিট রেটিং নেই। দ্যাট ইজ আ নিড অফ দি আওয়ার টু হ্যাভ এ ক্রেডিট ব্যুরো ফর প্রাইভেট সিটিজেন, সবার জন্য, তাদের বেসড অন দেয়ার কনজিউমার বিহেভিয়ার, ক্রেডিট কার্ড রিপেমেন্ট বিহেভিয়ার, নর্মাল লোনস রিপেমেন্ট বিহেভিয়ার, সবগুলো আমার মতে অটোমেট করা উচিত। আমার মনে হয় আমি অনেকক্ষণ কথা বলেছি, আরো বলার ছিল, কিন্তু নিশ্চয়ই অনেকগুলো প্রশ্ন আছে এবং আমার অন্যান্য বক্তারা ওনারা কিছু আরো অ্যাড করতে পারেন। ধন্যবাদ। আমি এই মুহূর্তে থ্যাংক ইউ স্যার।